কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি কে কীভাবে পেতে পারো, নিয়মটা কি সেটা এই ড্রেসটা পরে আবারও একটা ভিডিও করেছি, যেটা ফার্স্ট দেওয়া হয়েছে এই ড্রেসের ফার্স্ট ভিডিওটা, সেটা দেখলেও বুঝতে পারবে। তো এছাড়াও ফ্রি কনসালটেন্সি কিভাবে আমার থেকে পাবে সেই ভিডিও অনেকবার দেওয়া হয়েছে, অনেক ভিডিওই পাবে, তার জন্য একটু কষ্ট করে দেখতে হবে। অনেকে প্রশ্ন করে কোন ভিডিওটা দেখব, কি অদ্ভুত প্রশ্ন। যাই হোক, তো আজকের যে সাবজেক্টটা সেটা হলো মৃত্যুর পরের যে স্টেজটা। আমি বললাম যে কতগুলো স্পিরিচুয়াল গাইড হিসেবে এটাও আমার, আমি মনে করি যে যতটুকু আমি বুঝেছি বা জেনেছি আমার লাইফে, সেগুলো যতটা ছড়িয়ে দিতে পারবো, যতদিন ইউটিউব থাকবে ততদিন পর্যন্ত কারো না কারো তো চোখে পড়বেই ম্যাটারটা, যতটা খোলসা করে দেওয়া যায়। তো প্রথমে জ্যোতিষী নিয়ে একটু বলে দিই। দেখো, জ্যোতিষ সাবজেক্টটা একটা খুব জটিল সাবজেক্ট। এটা যদি আগের জন্মে তোমার কানেকশান না থেকে থাকে, মানে একটা জন্মে কেউ পারফেক্ট জ্যোতিষী হতে পারে বলে আমার তো মনে হয় না। কারণ আমার জ্ঞান তো আমার ফ্যামিলিতে কেউ জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে আলোচনা করেছে বা পড়াশোনা করেছে বলে আমার জানা ছিল না। তবে স্পিরিচুয়ালিজম ব্যাপারটা যদি বলো, আমার ঠাকুমাকে দেখতাম ওনার জপ মন্ত্র দিয়ে মানুষের মাথায় ফু দিতেন, তাতে দেখতাম অনেকে রিকভার করতো, ভালো বাঁচত ঠাকুমাকে। তো এই জিনিস, তাদের ঠাকুমা এবং ঠাকুরদার মাথা ভর্তি জটা ছিল, এটা আমি দেখেছি। এবং আমার চুলটা ছোট রাখার কারণও এটাই যে আমার যখনই শ্যাম্পু করি, শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে শুটিং করে নিতে হয়, নাহলে অন্যান্য সময় তেল দিয়ে রাখতে হয়, কারণ জটা পড়ে যাওয়ার চান্সেসটা আছে। জটার চুলগুলো যেগুলো হয় সেগুলো একটু রোয়া রোয়া টাইপের হয়, মোটা চুল হয় না। তো এটা আমার একটা প্রবলেম আছে। যাই হোক, তো মৃত্যু এবং মৃত্যুর পরের ম্যাটারটা নিয়ে বলি। দেখো, ঘুমোচ্ছ যখন, দেখবে আগেকার দিনের লোকেরা বলতেন ঘুমোনোটা হলো অর্ধমৃত অবস্থা, এবং ঘুম থেকে ওঠার পর এটা কিন্তু বাধ্যতামূলক। আমরা যারা জ্যোতিষতন্ত্রের মধ্যে রয়েছি, আমি তো স্পেশালি এগুলো মেনটেন করি যে ঘুম থেকে ওঠার পর চাদর বিছানা ঘর ডেফিনেটলি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ঠাকুরকে দেওয়া, এটা মানে যে কোনো সময় এটা আমাদের বাধ্যতামূলক। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে জ্যোতিষী নিয়ে আগে বলতে চাইছিলাম। জ্যোতিষ বিদ্যাটা এক জন্মে হয়, কোনো বিদ্যাই এক জন্মে হয় বলে মনে হয় না। কারণ যখনই তুমি কোনো ম্যাটারে এক্সপার্ট হচ্ছ বা বেশ অনেকটাই নলেজ হচ্ছে, অর্থাৎ তুমি জবে থেকে শুরু করেছো, মনে করে দেখো তুমি যে কোনো লাইন ধরে বলো, দেখবে ওইটা নিয়ে ঘষতে ঘষতে তোমার মনে হচ্ছে আরে এটা তো এরকমভাবে হয়ে যায়, আরে ওটা তো ওইরকমভাবে হয়ে যায়। ওই একই লাইনে ঘষতে ঘষতে দেখবে তুমি কোথা দিয়ে কবে অনেকটা রাস্তা পেরিয়ে এসছো এবং অনেকটাই এক্সপার্ট হয়ে গেছো, তুমি নিজেই ভাবতে পারছো না। অর্থাৎ এই কানেকশানটা তোমার জন্মছকে ছিল, এবং জন্মছকে ছিল বলতে কি বোঝাচ্ছে, আগের জন্মে তুমি যেরকম কর্ম করেছো বা সেই অনুযায়ী তো তুমি এই জন্মে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো যে অবস্থায় রয়েছে সেই সময়ে তুমি জন্মালে। মনে করো তোমার লগ্ন মেষ, এবার তোমার দ্বাদশে বৃহস্পতি, মানে খারাপ জায়গায় বৃহস্পতি। তো তুমি যদি কোনো খারাপ কর্ম করে থাকো এবং কোনো পানিশমেন্ট তোমার যদি লাইফে দরকার পড়ে থাকে, ভগবানের মানে গড অফ জাজমেন্ট মানে শনি ঠাকুরের কৃপায়, তাহলে তোমার পানিশমেন্টের জন্য বৃহস্পতি তোমার দ্বাদশে থাকবে। এবার তুমি জন্মালে ওই সময়টাতেই যখন লগ্নটা মেষ হচ্ছে বা এবং বৃহস্পতি দ্বাদশে থাকছে, হতে পারে দ্বাদশে মীন, সেখানে বৃহস্পতি থাকা লগ্নপতি, কিন্তু দ্বাদশপতি হয়ে যাচ্ছে। এটা যে কোনো লগ্ন হতে পারে। ধরো তুমি কন্যা লগ্নে জন্মালে, তোমার দ্বাদশে বৃহস্পতি নিয়ে জন্মালে, এমনটা তো হতেই পারতো দ্বাদশে কন্যা লগ্ন কিন্তু দ্বাদশে বৃহস্পতি মানে সিংহে বৃহস্পতি। 2 ঘন্টা আগে জন্মালেই তো তুমি
যদি সিংহ লগ্নটা পেতে এবং তখন তোমার লগ্নে বৃহস্পতি থাকতো, তুমি অনেক কিছু তুড়ি মেরে বেরিয়ে যেতে পারতে, লাইফে অনেকটাই ভালো কিছু পেতে পারতে, যা পেয়েছো যে সমস্যাগুলো ভোগ করছো সেটাও তুড়ি মেরে বেরিয়ে যেতে পারতে। তো তুমি 2 ঘন্টা পরে কেন জন্মালে, 2 ঘন্টা আগে কেন জন্মালে না? তো এইটাই হলো আমাদের কসমিক রুল, যে যেরকম আমরা কর্ম করি, যে পজিশনটা আছে, মানে আমি যে সময় জন্মালাম সেই সময় ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে ছকটা তৈরি হবে সেটা আমার কর্মফলেই তৈরি হলো। মানে ওই সময়টাতেই আমি জন্মালাম, আগে পরে জন্মালাম না। এছাড়াও আরও ক্যালকুলেশন থাকে যেগুলো বিচার করতে গেলে অনেক খাটতে হয়। তো টিকা পরে বসে যাওয়ার জন্য এবং ঘরে পড়ার জন্য এবং ঘরের মধ্যে ঠাকুর নাচানাচি করছে বা নিজেই ঠাকুর হয়ে সন্দেশ খেয়ে নিচ্ছে বা নিজেই ঠাকুর হয়ে নাচানাচি করছে, ঠাকুরের নামে নাচানাচি করছে, তো এরকম অনেক পাওয়া যায়। তো এইসব জ্যোতিষী পাল্লায় বা জ্যোতিষীর কাছে তারাই যাবে যারা সত্যি সেন্স নেই যাদের। তো ওই জন্য আমি বারবারই বলি যে কোনো জ্যোতিষী সিলেক্ট করার আগে নিজেদের একটু এডুকেটেড করো, লিটারেট করো, যাতে জ্যোতিষীর কথাগুলো বুঝতে পারো। আগডুম বাগডুম বোঝালো আর তোমরাও বুঝলে, তার মধ্যে না যাওয়াই ভালো। তো জ্যোতিষ সাবজেক্টটা তো এত সহজ নয়, খুব ক্রিটিক্যাল সাবজেক্ট। তো এরপর যেটা আছে তন্ত্রের সিস্টেম যেটা আছে, প্ল্যানেটের যেমন, ওর মধ্যে কি পুজো আর্চার দরকার পড়ে না, কতগুলো সিস্টেম ইউজ হয়। তো তন্ত্রটাও এরকম কতগুলো সিস্টেম ইউজ হয়। এছাড়াও কিছু ইনস্ট্রাকশন থাকে কাস্টমারদের জন্য, যারা ফলো করবে এবং রেজাল্ট পাবে, অল্প অল্প করে রেজাল্ট অবশ্যই পাবে, না হলে আমি বা 17-18 বছর এই লাইনে আছি কী করে। এবং তাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেকটাই পজিটিভ চেঞ্জেস হতে থাকবে, যেমনটা আমার হয়েছে তাদেরও হবে। তার জন্য অনেকগুলো পাথর কবজ করে বসে থাকার কোনো দরকার নেই, এটা আমি মনে করি। তবে প্রয়োজনে কিছু কিছু দিতে হয়, কিছু কিছু সাজেস্ট অবশ্যই করতে হয়, সেটা অন্য ব্যাপার। তো মৃত্যুর কথাটা বলছিলাম যে এই জ্যোতিষের সাথে কিন্তু স্পিরিচুয়ালিজম ব্যাপারটা জড়িত। মানে তুমি যদি মনে করো যে রুমালটা কোথায় রাখলাম, তুমি যদি মনে করো যে শুধু জ্যোতিষটা শিখলে আর স্পিরিচুয়ালিজমটা শিখলে না, ওটা হয় না, একটার সাথে একটা রিলেটেড। 2 আর 2 এর যোগ করাটা যখন শিখছো, অঙ্ক করছো, 2 + 2 = 4 হচ্ছে, যোগটা যেমন শিখছো গুণটাও শিখতে হচ্ছে, 2 × 4। সেরকম জ্যোতিষ হস্তরেখা, জ্যোতিষবিদ্যা, হস্তরেখাবিদ্যা এগুলোর সাথে সাথে স্পিরিচুয়ালিজম ব্যাপারটা চলেই আসে। তো এই যেটা বলছিলাম, ঘুমটা হলো অর্ধমৃত অবস্থা, সেখান থেকে উঠে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আমি এখন যে তোমাদের সাথে কথা বলছি, তোমরা যেখান থেকে আমাকে দেখছো ভিডিওতে, তুমি যে ডাইমেনশনে বসে আছো আর আমি যে ডাইমেনশনে বসে কথা বলছি, মানে তুমি আমাকে মোবাইলে দেখছো, এই দুটো ডাইমেনশন কিন্তু আলাদা। ঠিক সেই রকম যখন কোনো মানুষ ঘুমোচ্ছে, যে পরিস্থিতিতে যে বিছানায় ঘুমাচ্ছে সেই ডাইমেনশনটা আলাদা, এবং ঘুমানোর পর সে যে স্বপ্নগুলো দেখছে, কোথাও যাচ্ছে, কারোর সাথে কথা বলছে, সেই ডাইমেনশনটা আলাদা। তো এই যে মৃত্যুর পর শরীরটা পড়ে থাকছে বা পুড়িয়ে দিচ্ছে বা কবরে দিচ্ছে, কিন্তু আত্মাটা যে বেরিয়ে আছে সেই ডাইমেনশনটা কিন্তু আলাদা। কিছুই কিন্তু আমাদের দুনিয়াতে ডিলিট হয় না, এটা মাথায় রাখতে হবে। ডিলিট বলে কিছু নেই, আর নতুন করে প্রোডাকশন হচ্ছে তাও নেই, সবই ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, সব কিছু ট্রান্সফরমেশন হচ্ছে। তো যখন ঘুমোচ্ছ, ঘুমানোর পর তুমি পরিচিত কেউ দেখতে পারো, অপরিচিত কেউ দেখতে পারো, এমন কোনো জায়গায় চলে গেলে যেখানে কোনো মানুষকে দেখলে, কোনো ঘটনা দেখলে, তো সেই ডাইমেনশনটা আলাদা। যখন প্ল্যান সেট করছি মোটামুটি 1 বছরের মধ্যে, তখন কেউ মারা গেছে, তখন তাকে যে ডেকে আনা হচ্ছে, সে কিন্তু তার ফরমেশনটা লাস্ট, সে বডিটা যেটা ছেড়েছে সেই ফরমেশনেই কিন্তু তাকে পাওয়া যাবে। যত সময় যাবে
তখন তাকে সেই আত্মাটাকে ডেকে এনে তার সাথে কানেক্ট করাটা খুবই সমস্যাজনক, কারণ ততদিনে সে ভুলে যেতে থাকবে তার লাস্ট ফরমেশনটা কী ছিল। সে ডাইলিউট হতে থাকবে, তার আকারটা সে ভুলে যেতে থাকবে, এবং যখন অনেকটাই ভুলে যাবে তখনই কসমিক রুল বা ইউনিভার্সাল রুল অনুযায়ী তখন সে আবার নতুন জন্মে যাবে। তো এখানে একটা কথা বলি, আমার বাবার কথা বলি। বাবা যেহেতু অসুস্থ, মানে আগের ভিডিওতে বললাম অনেককেই দেখছিলেন মারা যাওয়ার আগে, তো নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছিলেন, সে জন্য বুঝতে পারছিলেন, কারণ মানুষ বুঝতে পারে যে আমার মৃত্যু আসন্ন, আমি আর বেশি দিন থাকবো না, এবং সবাই ভয় পাবে বা করবে, সেই জন্য অনেকে বলে না, কিন্তু বুঝতে চাইলে বোঝা যায়। যাই হোক, তারা তো ওয়েট করে। এবার বাবার যে জায়গাটা আমি বলি, বাবা তো লাস্ট পর্যন্ত ভাবছিলেন বাবা অসুস্থ। তো আমি আমি আমার ভেতরটা কিন্তু অ্যাকচুয়ালি সফট। কেউ চলে যাচ্ছে, শেষ যাত্রা যাচ্ছে, বা কেউ মরে গেছে, তার শ্রাদ্ধি খাওয়া, এগুলো আমি মন থেকে মেনে নিতে পারি না, বা কেউ চলে যাচ্ছে সেটা আমি দেখতে পারি না, আমার কষ্ট হয়। তো সেই জন্য আমি প্রেজেন্ট থাকি না, কিন্তু আমার যা যা কর্তব্য বেঁচে থাকাকালীন এবং মারা যাওয়ার পর সব কর্তব্যগুলো আমি করে দিই। তো যথারীতি আমি জানতাম যে বাবাকে আমি দেখতে পাবো, এবং সেটা তো আর প্ল্যান প্রোগ্রাম করে হয় না। তো একটা টাইম থাকে যে সময়টা আত্মারা কানেক্ট করে, সেটা হলো মোটামুটি মধ্যরাত 2:30 থেকে রাত 3:30 পৌনে 4টে পর্যন্ত। ওই সময়টাই আত্মাদের সাথে আর কানেকশনটা সম্ভব হয়। দুপুরবেলার ক্ষেত্রেও তাই, দুপুরবেলা অনেক সময় 1:30টার সময় হয়ে যায়, সেটা আবার অন্য ঘটনায় বলবো। তো যাই হোক, তো প্রথম দিকে দেখলাম যে বাবা অসুস্থ অবস্থায় হেঁটে হেঁটে আসছে, ধরে ধরে মানে অসুস্থ ভাব দেখাচ্ছে। তো আমি তো বুঝতে পারছি বাবা তো আর বেঁচে নেই, সুতরাং সেটা তার ধারণা। মারা যাওয়ার পর কিন্তু সেই আত্মাটা যেভাবে মারা গেছে সে সেরকমই মনে করতে থাকে কিছুদিন, যে আমি অসুস্থ। এরপর আরও মাস 2 পর একটা তিথিতে দেখলাম যে বাবা যে বিছানাটায় বসে থাকতো, নিজের মনে টুকুর টুকুর করতো, এটা গোছায়, এটা রাখে, ওটা রাখে, মানে নিজের একটা বিছানার মধ্যে একটা বলে না জঞ্জাল করে রেখে নিজের একটা দুনিয়া তৈরি করা, সেরকম একটা দুনিয়ায় বাবা বাস করতেন। তো ওইখানে কেউ হাত দিলে খেপে যেতেন। তো একবার এসে, মানে বাইরে থেকে এসে জিজ্ঞেস করলাম কী হলো, মুখটা গম্ভীর কেন? তা নাক নিয়ে এসে বোধহয় কোনো খাতির মারতে গেছে, ওটা টান মেরেছে, সেটাই খেপে গেছে। এটা একবার টান মারে, ওটা একটা, কিন্তু সামনে বলছে না, তাদের সামনে বলেন। তো এটা ছিল বাবার দুনিয়া। তো সেটাই আমি দেখছি যে তার ঘরটা তো আমি ফাঁকা করে দিয়েছি, তার ঘরে কিছু এক্স্যাক্টলি আর নেই, রাখিনি। তো আমি দেখছি সে ওইখানেই বিছানাটা, এই যে আমি দেখছি এই বিছানা, তার মধ্যে বাবা বসে নিজের মতো টুকটাক কাজ করছে, এটা কিন্তু তোমার এই যে দৃশ্যগুলো, এটা কিন্তু শো হচ্ছে, কিন্তু ভাসমান। একটা খাটের মধ্যে একজন মানুষ বসে টুকটাক নিজের কাজকর্ম করছে, এটা তুমি বাস্তবে দেখলে যেরকম আর ছবিতে দেখলে যেরকম হয় আধা অন্ধকারে, দুটো পার্থক্য আছে। আমি কিন্তু ওই আধা অন্ধকারে ছবির মতো দেখছি, বাবা আমার দিকে তাকালো, নিজের মতো বসে আছে, অর্থাৎ সে ওই নিজের ঘরটায় গিয়ে, মানে এটা তার কাল্পনিক যে খাটটাও রয়েছে, সে বসে তার নিজের জিনিসপত্র গোছাচ্ছে, এই করছে সেই করছে। তারও কিছুদিন পর আবার একটা স্পেশাল তিথিতে তখন দেখলাম যে আমি একটা নিচু মাঠের মতো, এরকম একটা মাঠ আর একটু উঁচুতে মাঠ, এখান থেকে উঠে বাবা পাটা রেখে উঠে একটু গটগট করে হেঁটে যাওয়ার, মানে যেরকমভাবে অফিসে যেতেন, আমার দিকে এইভাবে তাকালেন, তাকিয়ে এই আছে। আর আমিও সঙ্গে সঙ্গে উঠেছি, আমি বলছি আরে বাবা তো অসুস্থ, এই বাবার হরলিক্সটা দাও বলে পেছন হরলিক্সটা নিয়ে ছুটছি, কিন্তু একটা রাস্তা পড়লো, অনেক মানুষের ভিড়, বাবা সেখানে হারিয়ে গেলেন। এবং কি ড্রেসে দেখলাম, যেভাবে বাবা অফিসে যেতেন, প্যান্ট শার্ট পরে বা ওই টি শার্ট পরে, ওটা টি শার্ট না প্যান্ট ছিল, কিন্তু টি শার্ট না শার্ট ছিল ওটা খেয়াল করছে না, যাই হোক ওইভাবেই, অর্থাৎ
বাবা তার নিজের লক্ষ্যে চলে যাচ্ছেন, যে বোঝা যাচ্ছে যে সে জায়গাটা বুঝতে পেরেছে। এই যে মৃত্যুর সময়টা এবং তারপর যে এই স্টেজগুলো, এই স্টেজগুলো বুঝতে গেলে জীবিত থাকাকালীন তোমাকে বুঝবে, এই ম্যাটারটাকেই বলে আধ্যাত্মিকতাবাদ। জীবনটা কি, মৃত্যুটা কি, এগুলো যত ক্লিয়ার কনসেপশন তোমার থাকবে, মৃত্যুটাও তখন ঘুমের মতোই মনে হবে। মৃত্যুর পরটাকেও তুমি কিছুটা হলেও অপারেট করতে পারবে। তখন মনে হবে তুমি তোমার লক্ষ্যে আবার এগিয়ে যাচ্ছ। যে কোনো সাবজেক্টে যখন কেউ পারদর্শী হয়, যে কোনো সাবজেক্টে, সেটা খেলাধুলা বলো, রাজগান বলো, হোয়াট এভার, জানতে হবে সে জন্মজন্মান্তরের প্রত্যেকটা জন্মে সে একই জিনিস ঘষেছে, একই সাবজেক্টে লেগে থেকেছে, তাকে ড্রাইভ করেছে ওই সাবজেক্টটায় যাওয়ার জন্য, তার গ্রহ নক্ষত্রের পজিশনগুলোই তাকে ড্রাইভ করে নিয়ে গেছে, সেই জন্য সে এক্সপার্ট হতে পেরেছে। হঠাৎ করে একটা সাবজেক্টে ঢুকে পড়লে আর এক্সপার্ট হয়ে গেলে এটা কখনো সম্ভব হয় না। তো মৃত্যুর পরের এই যে স্টেজগুলো, এগুলো আক্ষরিক অর্থে প্রমাণ দিয়ে বোঝানো যায় না, কিন্তু যেহেতু আমি এরকম প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসগুলো আমি দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, এবং সামহাও আমার মধ্যেও এই ট্রান্সফরমেশন নলেজটা এসছে যে আমাকেও এইভাবে, মানে আফটার ডেথ শরীরটা যখন আর কাজ করবে না, তখন আমাকে কি কি করতে হবে। তো এইভাবে নিজেকে তৈরি করতে হয় উইথ স্পিরিচুয়ালিজম। জানি না কতটা বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, যারা সাবস্ক্রাইব করো, সত্যি তোমরা, আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার রিকোয়েস্ট শুধু সাবস্ক্রাইব নয়, পারলে যা বলছি সেগুলো অন্তত একটু বোঝার চেষ্টা করো এবং 10 জনের সাথে বলো, যাদের নলেজ নেই তারাও যেন ম্যাটারটা বুঝতে পারে। তাহলেই আমার এই ভিডিও করাটা সার্থক। God bless and take care.